মেহেরুন্নেসা অন্যমনস্ক হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছিল। মাথার ভেতর কত শত চিন্তা ঘুরপাক খাচ্ছিল বলে সামনে কি আছে সেদিকে তার খেয়ালই ছিল না। ঠিক তখনই আচমকা কারো শক্ত বুকের সঙ্গে ধাক্কা খেল সে। চমকে উঠে মাথা তুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে বাইজিদ। মেহেরুন্নেসা কয়েক মুহূর্ত চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল, যেন হঠাৎ করেই সব চিন্তা কোথায় মিলিয়ে গেছে। তারপর ধীরে ধীরে তার ভ্রু কুঁচকে এলো, চোখ দুটো শুরু হয়ে গেল। এমনভাবে তাকিয়ে রইল যেন বুঝতেই পারছে না মানুষটা এখানে এলো কোথা থেকে। বাইজির ঠোঁটের কোণে হালকা হাসি টেনে তার সেই বোকার মতো চেয়ে থাকা মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আলতো করে মেহেরুন্নেসার গাল টিপে দিয়ে বলল, কোথায় হারিয়ে গেছিলে? মেহেরুন্নেসা কিছু বলার আগে বাইজিদ ফের তার গালে খুব হালকা করে হাত ছুঁয়ে দিল। সেই স্পর্শে মেয়েটাও আরো কিছুটা থমকে গেল। এভাবে অন্য মনস্ক হয়ে হাঁটলে একদিন কার না কার সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়বে। সেদিন কিন্তু তোমার স্বামী গলায় দড়ি দিবে। মজা করে কথাটা বলল বায়েজিদ। মেহেরুন্নেসা তখনও অন্যমনস্ক, তার চিন্তাভাবনা পুরোপুরি সেই লোকটার উপর। বায়েজিদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার একটু কাজ আছে, ফিরে এসে দেখা হচ্ছে। ততক্ষণ আমার বউটাকে একটু দেখে রেখো, কেমন? বায়েজিদ সিঁড়ির বাঁক নামতেই মেহেরুন্নেসা পিছন থেকে ডাকলো, এই যে শুনুন। বায়েজিদের পা থামলো। মেহেরুন্নেসার ডাক কানে যেতে চট করে পিছন ফিরে বলল, কি বললে? আবার বলো তো। মেহেরুন্নেসা মাথা নিচু করে বলল, একটা কথা জানার ছিল। বায়েজিদ উঠে আসলো কয়েক সিঁড়ি। হঠাৎ পেছন থেকে রক্ষীর ডাক, ক্ষমা করবেন শাহজাদা, বিরক্ত করতে চাইনি। জমিদার বাবু অবিলম্বে আপনার সাক্ষাৎ চান। বায়েজিদ একবার মেহেরুন্নেসার দিকে তাকাতে মেহেরুন্নেসা ইশারা করলো যেতে। বায়েজিদ তারপর রক্ষীর পিছু পিছু গেল। সিমরানের ধীরে ধীরে জ্ঞান ফিরতেই মাথার ভেতরটা যেন ঝনঝন করে উঠল। শরীরের প্রতিটা হাড়ে ব্যথা, মাথাটা ভারী, বুকের ভেতর কেমন অদ্ভুত একটা কাঁপুনি। সকালের ঘটনাটা মনে পড়তে যেন বুকের ভেতরটা বরফ হয়ে গেল। মেহেরুন্নেসার ভয়ঙ্করী চেহারাখানা, যে মেয়েটাকে এতদিন সিমরান মনে মনে তুচ্ছ করেছে, গরিব পরিবার থেকে আসা বোকাশোকা একটা মেয়ে ভেবেছে, সেই মেয়ের চোখে আজ আগুন দেখল। শাহজাদার ঘরের দিকে যাওয়ার সময় মেহেরুন্নেসা তার পথ আটকে দাঁড়িয়েছিল। মুখে কোনো রাগ ছিল না, বরং অদ্ভুত শান্ত একটা হাসি। কিন্তু সেই হাসির আড়ালে কি ছিল সেটা সিমরান এখন বুঝতে পারছে। সিমরান পাত্তা দেয়নি, উল্টো ঠোঁট বাঁকিয়ে পাশ কাটিয়ে যেতে গিয়েছিল। আর ঠিক তখনই একটা ধাক্কা না, যেন কেউ হিংস্র রাগে ছুঁড়ে ফেলেছিল তাকে। পরের মুহূর্তে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়েছিল সে। সিমরানের নিঃশ্বাস আটকে এলো, হাত কাঁপতে শুরু করলো। সে স্পষ্ট মনে করতে পারছে না মেহেরুন্নেসার চোখ দুটো। সে স্পষ্ট মনে করতে পারছে মেহেরুন্নেসার চোখ দুটো যেন গিলে খেয়ে নিতে চাইছিল সিমরানকে। আর সবচেয়ে বাজে বিষয়, বৈঠকে বসে থাকা কেউ কিছুই দেখেনি। সবাই শুধু দেখেছে সিমরান সিঁড়ি থেকে পড়ে গেছে। কেউই খেয়াল করেনি যে তার পড়ার ঠিক আগ মুহূর্তে সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল মেহেরুন্নেসা। এখন এই কথা কাউকে বললেও বিশ্বাস করবে না। মারজান বেগমের মুখ রাগে থমথমে। ঘরের ভিতর পায়চারি করতে করতে হঠাৎ সিমরানের দিকে তাকিয়ে ফিরলেন তিনি। একটা কাজও ঠিক মতো করতে পারলি না তুই। এতদিন ধরে তোকে বললাম বাইজিদের মন জয় কর, মন জয় কর। বলি একটা পুরুষকে নজরে বন্দি করতে কি এমন লাগে, পারলি না তো। এখন কোথায় ওই মিসকিনের ঘরের মেয়েকে শাস্তা করবি পদে পদে, আর তুই কিনা উল্টো নিজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলি। বিছানায় আধাশোয়া সিমরান মুখ বিকৃত করে তাকালো। মাথার ব্যথার অপমান দুটো মিলিয়ে তার ধৈর্য শেষ। তো আমি কি করতাম? আর আপনিও তো বলেছিলেন বিয়ের আগে মেহেরুন্নেসাকে শেষ করে দিবেন, তাহলে আপনি পারেননি কেন? মারজান থমকে গেলেন। কি বলতে চাইছিস? সিমরান এবার উঠে বসলো, চোখ দুটো লাল হয়ে আছে। আপনি সব সময় আমাকে সামনে ঠেলে দিয়েছেন, নিজে কিছু করেননি। বারবার বলেছেন মেয়েটা এই বাড়িতে টিকবে না, আপনি শায়েস্তা করবেন, একটা ব্যবস্থা করবেন ওর। ও এখন এই মহলে আছে কি করে? মারজানের চোখে আগুন জ্বলে উঠল। চুপ কর মুখ পড়ি। তোর জন্য যা যা করেছি, এখানে আমার কোনো স্বার্থ ছিল? সিমরান হো হো করে হেসে উঠল। আমি অতটাও বোকা না আম্মা জান। আপনি স্বার্থ ছাড়াই আমার উপকার করছিলেন, এটা আমায় মেনে নিতে হবে। মারজান হাত মুষ্টিবদ্ধ করে বলল, এত চেষ্টা করলাম তবুও তো মরলো না, কেন বলতো? কারণ আমি মারতে দেইনি। সিমরান আর মারজান দুজনেই চমকে পিছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে সুনায়রা, চোখ মুখ কঠোর। সুনায়রা ধীরে ধীরে দরজার চৌখাট পেরিয়ে ভেতরে এলো। মারজান বেগম কপাল কুঁচকে তাকালেন। তুই এখানে কি করছিস? সুনায়রা উত্তর দিল না। ধীরে ধীরে এগিয়ে এসে সিমরানের বিছানার সামনে দাঁড়ালো। তারপর মাথা ঘুরিয়ে তাকালো নিজের মায়ের দিকে। তুমি জানতে চাচ্ছিলে এত চেষ্টা করার পরও মেহেরুন্নেসা মরলো না কেন? ঘরটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। কারণ প্রতিবার
আমি তোমাকে থামিয়েছি। মারজানের মুখ ফ্যাকাশে হয়ে গেল এক মুহূর্তের জন্য, তারপর গর্জে উঠলেন তিনি। পাগলের মতো কি সব বলছিস তুই? সুনায়রা এবার হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। মনে নেই যেদিন মেহেরুন্নেসার বিয়ের কথা পাকা করলো আব্বা? সে রাতে মেহেরুন্নেসাকে ভুল খবর জানিয়ে রাতে প্রাসাদের বাহির করতে চেয়েছিলে। সেদিনও ওকে আমি বাঁচিয়েছিলাম। সিমরান চমকে তাকালো, মারজানের ঠোঁট কাঁপতে শুরু করলো। মিথ্যে? মিথ্যে? সুনায়রা এক পা এগিয়ে এলো। তাহলে সেদিন রাতে তুমি কেন রান্নাঘরের দরজা বন্ধ করে রেখেছিলে? কেন তোমার খাস দাসী ছাড়া অন্য কাউকে রান্নাঘরে ঢুকতেও দাওনি? কারণ সেদিনও তুমি বিষ মিশিয়েছিলে মেহেরুন্নেসার খাবারে। মারজান এবার চুপ। সুনায়রা থামলো না, চোখে তখন ভয়ঙ্কর একটা দৃষ্টি। এমনকি জঙ্গল থেকে সাপুড়ে দিয়ে সাপ এনে সেটাও ছেড়ে দিয়েছিলে মেহেরুন্নেসার ঘরে। সিমরানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে সে ধীরে ধীরে মারজানের দিকে তাকালো। সুনায়রা বলল, আমি নিজেই সাপটাকে ঝুড়িতে ভরে ঝুড়িটা সরিয়ে ফেলেছিলাম। মারজান এবার কাঁপতে শুরু করেছেন, রাগে অপমানে না ভয়ে বোঝা যাচ্ছে না। আমতা আমতা করে বলল, তুই তুই কেন করেছিস এসব? সুনায়রা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তার ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসিটা ফুটে উঠল। আর একটা কথা জানেন, আজ সকালে সিঁড়ি থেকে সিমরান পড়ে গেছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। সিমরান থরথর করে কেঁপে উঠল। ও ওটা ওটা তো কেবল একটা দুর্ঘটনা ছিল। মারজান আর সিমরান একসাথে তাকালো তার দিকে। সুনায়রা ধীরে ধীরে ফিসফিস করে বলল, না, মেহেরুন্নেসা ওকে ধাক্কা দিয়েছিল। ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। সিমরান শুকনো ঢোক গিলে বলল, ওখানে কিন্তু আমার কোনো দোষ ছিল না। সুনায়রা হিসিয়ে বলল, অনেক দোষ করে ফেলেছো, আর করিও না, নয়তো মেহেরুন্নেসার হাতেই গর্দান যাবে। কথাটা বলেই বড় বড় পা ফেলে কক্ষ ত্যাগ করলো সুনেহরা। সিমরান আর মারজান তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। দুপুরে রান্নার কাজে সহযোগিতা করতে মেহেরুন্নেসা হেসেলে আসলো। মূলত একা একা ঘরে বসে তার সময় কাটছিল না, তাই রত্নপ্রভার সাথে একটু হাত লাগাতে এসেছে কাজে। বায়েজিৎ বেরিয়েছে কোথাও একটা, ফেরার নাম নেই। হেসেলে গিয়ে পেল রত্নপ্রভাকে। মেহেরুন্নেসা গিয়ে পাশে দাঁড়াতেই দেখলো প্রভা মিটিমিটি হাসছে। মেহেরুন্নেসা কপাল কুঁচকে বলল, হাসছো কেন? প্রভা ছুরি দিয়ে সবজি কাটতে কাটতে বলল, তারপর কেমন সোহাগ করলে আমার ভাইজানকে, তোমায় ছাড়া তো কিছু চোখেই দেখছে না দেখি। মেহেরুন্নেসা লজ্জায় লাল হয়ে গেল। রত্নপ্রভার কথায় জবাব না দিয়ে শুধু মাথা নিচু করে রইল। তাই দেখে প্রভা বাহু দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, আয় মেহের, লজ্জা পাচ্ছ কেন? বলো না, আমায় তো তুমি সবই বলো। কাল যে কাহিনীটা হলো তোমাদের বিয়ের সময়, বাসর ঘরের নিয়ম কানুন যে তোমায় সব বুঝিয়ে বলবো, সময় পাইনি আমি আর যাওয়ার। মেহেরুন্নেসা সবুজ তাজা শাকগুলো একটা একটা করে ছিঁড়ে ঝুড়িতে রাখছে। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। আপা কে পালিয়েছিল? রত্নপ্রভা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মিরান একজন নারী আসামি, ওকে 10 বছর কারাগারে থাকার শাস্তি দেওয়া হয়েছিল। সবে 3 বছর চলে, এর আগে কখনো পালানোর চেষ্টা করেনি, এই প্রথমবার পালিয়েছিল। মেহেরুন্নেসা মনোযোগ দিয়ে শুনল প্রভার কথা। তার অপরাধটা কি? প্রভা নাক কুচকালো। ও 56টা খুন করেছে, তাও ভীষণ বাজে ভাবে। কারো সম্পূর্ণ শরীর পাওয়া যায়নি ও যাদের খুন করেছে, এবং তারা প্রত্যেকেই পুরুষ। মেহেরুন্নেসার শরীর রিরি করে উঠে খুনের বর্ণনা শুনে বিস্ময় নিয়ে বলল, এর কারণ জিজ্ঞেস করা হয়নি ওকে? কেন এতগুলো হত্যা করলো, তাও আবার শুধু পুরুষদের? প্রভার হাত থামে সবজি কাটা থেকে। আনমনে হয়ে জানালার দিকে তাকায়, গম্ভীর মুখে বলে, কোনো লাভ হয়নি জিজ্ঞেস করে। ওর নাকি আরো 19টা হত্যা করা বাকি। তারপর নিজেই বলবে সব, আর নিজেই ধরা দেবে। আজীবন স্বেচ্ছায় থাকবে কারাগারে। এমনকি কারাগারে থেকেও মিরান 11টা খুন করেছে। মেহেরুন্নেসা চমকে উঠে, তা কিভাবে সম্ভব? সেসব বাদ দাও, তুমি তোমার কথা বলো। ভাইজান কি উপহার দিল তোমায়? মেহেরুন্নেসা সাবলীলভাবে জবাব দিল। কোনো উপহার দেয়নি তো। প্রভা অবাক হয়ে পড়ল, সে কি, বাসর রাতে স্বামী স্ত্রীকে উপহার দিবে না? না না, ভাইজান কাজটা একদমই ঠিক করেনি। আমি আজই ধরবো তাকে। মেহেরুন্নেসার মুখটা বিষাদে ঢেকে গেল। তার মানে বায়াজিদের কি তার উপর কোনো আগ্রহ নেই? উপহারটাকে মেহেরুন্নেসা বড় করে দেখছে না, কিন্তু একটা ছোট্ট জিনিস দিলেও তো মেহেরুন্নেসা কত খুশি হতো। মলিন মুখের দিকে তাকিয়ে প্রভা বলল, উপহার দেয়নি, সোহাগ করতে দিছো কেন? তোমার উচিত ছিল দূরে থাকা, তাহলেই বুঝতো। হ্যাঁ, কাছে আসতে দিছো কেন? মেহেরুন্নেসা চোখ সরু করে বলল, তুমি কি করে জানলে? কাছে এসেছিলে কি আসেনি? প্রভা মেহেরের কাজ জড়িয়ে ধরে ব্যঙ্গ করে বলল, সকাল বেহানা মিয়া বিবি দুজনে ভেজা চুলে ঘর থেকে বাহির হলো।
কারো কি বোঝা বাকি থাকে? মেহরুন্নেসা জানে প্রভা ভুল ভাবছে, তবুও চুপ করে রইল। কারণ যদি এখন বলে যে এমন কিছু হয়নি, তাহলে হয়তো উল্টো জেরা করবে। কেন হয়নি? তার চেয়ে বরং যা ভাবছে তাই ভেবে খুশি থাকুক। হয়েছে, আর লজ্জা পেতে হবে না মেয়েটার। নতুন নতুন বিয়ে হলো, স্বামীকে পছন্দের কিছু রান্না করে খাওয়াও। মেহরুন্নেসা মাথা নিচু করে ময়দা মাখতে শুরু করলো। ময়দা মাখতে মাখতে আবারও তার মাথায় আসলো সেই ছবিটার কথা। এমন অদ্ভুত যোগসূত্র সে মেলাতে পারছে না। একদিকে সেই জাহাজে বায়েজিদের মতো কাউকে দেখলো, আবার ঘরেও বায়েজিদ ছিল, আবার ছবিটাও বায়েজিদের মতো, কিন্তু চোখের রং পরিবর্তন। কিন্তু প্রভাকে তো জানানো যাবে না জাহাজের বিষয়টা। আজ দুপুরে বায়েজিদ প্রাসাদে ফিরল না, ফিরল সন্ধ্যার আগে। মহলে ঢুকে আগে মেহরুন্নেসার খোঁজ করলো। আশেপাশে কোথাও না দেখে ভাবলো হয়তো কক্ষে আছে। ক্লান্ত শরীরটা টেনে টুনে নিয়ে গেল নিজের ঘরে। সারাটা দিন প্রিয়তমাকে দেখেনি। বুকটা পিপাসায় চৌচির হয়ে আছে। এখন তাকে দেখে আত্মাটা জুড়িয়ে নেবে। যেতে যেতে ভাবে বায়েজিদ, মেহরুন্নেসাও কি সারাটা দিন তাকে এইভাবে মনে করেছে? তার বুঝি বুক পড়েনি শাহজাদাকে দেখার জন্য? মেহরুন্নেসা কি তার অপেক্ষায় বসে আছে কখন সে ফিরবে? তাকে ফিরতে দেখে মেহরুন্নেসার অভিব্যক্তি কেমন হবে? নানা ভাবনা বায়েজিদের মনে। কক্ষের দরজাটা ধীরে ঠেলে ভেতরে ঢুকতে বায়েজিদের পা যেন থমকে গেল। পালঙ্কের উপর মেহরুন্নেসা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার গাঢ় কালো চুল ছড়িয়ে আছে সাদা বালিশের উপর। খোলা চুলগুলো বিছানায় ছড়িয়ে মেঝে ছুঁয়েছে। বুক অবধি চাদর টেনে রাখা। মুহূর্তে বায়েজিদের চোখে মুখে নেমে এলো একরাশ মুগ্ধতা। দিনভর তৃষ্ণার্ত বুকটা যেন হঠাৎ করে একটু শান্ত হলো। এতক্ষণ যার জন্য বুকের ভিতর অস্থিরতা ছিল, সে তো এখানেই আছে, ঠিক তার সামনে, তার কক্ষে। তার নিঃশ্বাসের দূরত্বে বায়েজিদ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ধীরে ধীরে মেহরুন্নেসার মুখের উপর থেমে রইল। সবকিছু এমনভাবে দেখছিল যেন বহুদিন পর স্ত্রীকে দেখছে, কিন্তু পরক্ষণে তার মুখে সেই মুগ্ধতা ফিকে হয়ে গেল। একটা অদ্ভুত বিষণ্ণতা বুকের ভেতর নিঃশব্দে গাঢ় হলো। প্রিয়তমা অপেক্ষা করেনি। মেহরুন্নেসা তার জন্য বসেছিল না। সে ফিরবে বলে দরজার দিকে তাকিয়ে থাকেনি। সে বায়েজিদকে দেখার আগ্রহে জেগে নেই, ঘুমিয়ে পড়েছে। হয়তো সারাটা দিনেও বায়েজিদের কথা তার মনে পড়েনি। এই ভাবনাটাই কেমন তীব্র কাঁটার মতো বিঁধল বায়েজিদের ভেতর। চোয়াল শক্ত হয়ে এলো তার। তারপর গায়ের ভারী পোশাক খুলে ফেলল। সারাদিনের ধুলো, ক্লান্তি, অস্থিরতা যেন সেই পোশাকের সাথেই মেঝেতে পড়ে রইল। শেষে শুধু কালো পাজামা পরে দাঁড়িয়ে রইল। সে নিঃশব্দে আবারও তাকালো মেহরুন্নেসার দিকে। দীর্ঘগাঢ় দৃষ্টিতে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল বায়েজিদ। তার চোখে ছিল অভিমান আর এমন এক অদ্ভুত আকুলতা যেটা সে নিজেও ভাষায় বলতে পারে না। এই মেয়েটা তাকে পাগল করে দেয়। তার এলোমেলো চুল, ঘুমন্ত মুখ, গলার কাছে আলগা হয়ে থাকা ওড়না, আঙ্গুলের ফাঁকে মুঠো হয়ে থাকা চাদরের ভাঁজ, সবকিছুতেই বায়েজিদের বুকের ভেতর কেমন অসহায় একটা টান লাগে। সে ধীরে ধীরে পালঙ্কের কাছে এগিয়ে এলো। তারপর নিচু হয়ে মেহরুন্নেসার মুখের কাছে এগিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঘুমটা ভাঙাতেও মায়া হচ্ছে, আবার কথা বলতেও ইচ্ছা করছে। অন্ধকার হয়ে আসা কক্ষটায় খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, তুমি কিন্তু ক্লান্ত নূর, শুনছো? এই মেহের, একবারটি উঠবে? দুটো কথা বলতাম তোমার সাথে। ফিসফিসের স্বরটা কানের কাছে পৌঁছাতে মেহরুন্নেসার চোখের পাতা কেঁপে উঠল। ঘুম ভাঙার ঘোরে প্রথমে কিছুই বুঝতে পারল না সে। তারপর চোখ খুলতে সামনে এত কাছে বায়েজিদের মুখ। সেই সবুজাব গভীর চোখ দুটো ব্যাকুলতা নিয়ে চেয়ে আছে তার দিকে। সারাদিন মেহরুন্নেসার ভাবনায় ছিল প্রভার বলা কথাটা। বায়েজিদ সামান্যটুকু উপহারও মেহরুন্নেসাকে দেওয়ার আগ্রহ পায়নি। সারাদিন এই ভেবে বুকটা ভারী লেগেছে তার, কিন্তু এখন তাকে এত কাছে দেখে বুকের ভিতর জমে থাকা অভিমানটা আরও তীব্র হয়ে উঠল। এই বিয়ে তার কাছে কেবল দায়িত্ব, কেবল শাস্তি। যেন মেহরুন্নেসা তার জীবনে কোনো কাঙ্ক্ষিত নারী নয়, কেবল ভাগ্যের চাপে পাওয়া এক মানুষ। যতটুকু আগ্রহ দেখায় তা কেবল কাছে আসতে, শরীর ছুঁতে। এইভাবে মেহরুন্নেসা চোখ নামিয়ে নিল। একটাও কথা বলল না। বায়েজিদের দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ল। পিঠটা শক্ত করে রাখলো, যেন তার কাছে বায়েজিদের উপস্থিতি, তার কণ্ঠ, তার স্পর্শ কোনোটারই কোনো মূল্য নেই। মেহরুন্নেসার এই আচরণে বায়েজিদ স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে উঠল। সে কি এতটাই অপছন্দের? মেহরুন্নেসা কি তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না? তার স্পর্শ, তার কাছে আসা, সবকিছু কি মেহরুন্নেসার কাছে অস্বস্তিকর? সারাটা দিন সে ভেবেছে মেহরুন্নেসা হয়তো তার জন্য অপেক্ষা করছে। তার ফিরে আসার শব্দ শুনে হয়তো ছুটে আসবে, চোখ তুলে তাকাবে, হয়তো লাজুক গলায় জিজ্ঞাসা করবে, এত দেরি কেন হলো? কিন্তু না, সে তো তার দিকে তাকাতেও চাইল না। বায়েজিদ কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে গিয়ে পালঙ্কের কিনারায় বসলো। মেহরুন্নেসার দিকে হাত বাড়িয়েও থেমে গেল সে। আঙ্গুলগুলো মাঝ আকাশে স্থির হয়ে রইল। যদি সে স্পর্শটাও না চায়, যদি সে আরো দূরে সরে যায়, গলা শুকিয়ে এলো। বায়েজিদের হাসফাস লাগছে, যেন এক্ষুনি দম আটকে যাবে। মেহের কেন তাকে অবহেলা করছে, কেন আপন করে নিচ্ছে না? অনেক কষ্টে নিচু স্বরে বলল, আসলে সারাটা দিন তোমার সাথে কথা হয়নি তো, তাই ঘুম থেকে ডাকালাম। তুমি বিরক্ত হলে নাকি? বেশি ঘুম পাচ্ছে? আসলে ভেবেছিলাম ফিরে এসে তোমায় হাতে খাওয়াবো,
তার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট, কত করুণ শোনাচ্ছে তার আবদারগুলি। মেহেরুন্নেসা তবুও নড়ল না, কথাও বলল না। যাকে ভালোবাসে না তার কাছে এত আবদার কিসের? দরজায় দ্বিতীয়বার করা নাড়তেই কক্ষের ভারী নীরবতাটা ভেঙে গেল। বাহিরে প্রহরীর গলা। শাহজাদা, জমিদার বাবু আপনাকে ডাকছেন। বায়েজিদ চোখ বন্ধ করে এক মুহূর্ত বসে রইল, যেন ভেতরে সব কথা, সব অভিমান গিলে ফেলছে। তারপর খুব ধীরে পালঙ্কের পাশ থেকে উঠে দাঁড়ালো। মেহেরুন্নেসা পিঠ ফিরে শুয়ে রয়েছে। বায়েজিদের উঠে যাওয়ায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। বায়েজিদ লোহার বিশাল আলমারিটা থেকে পাতলা ফতুয়াটা বের করে গায়ে দিল। তার আঙ্গুলগুলো কেমন ধীর, কেমন নিস্তেজ, যেন আর কোনো তাড়া নেই, আর কোনো আশা নেই। তারপর দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজার সামনে গিয়ে হঠাৎ থেমে গেল। সে কি মনে করে ধীরে ধীরে ফিরে তাকালো। মেহেরুন্নেসাও ঠিক তখনই মুখ ফিরিয়ে তাকালো। চোখাচোখি হয়ে গেল। মুহূর্তটা খুব ছোট ছিল, অথচ মেহেরুন্নেসার মনে হলো সে এক পলকে কত কথা বলে ফেললো। বায়েজিদের চোখ, কি অদ্ভুত নিঃশব্দ কষ্ট, কতটা অপেক্ষা, কতটা অভিমান, কতটা না পাওয়া জমে আছে সেই সবুজাব চোখ জোড়ায়। মেহেরুন্নেসার বুকটা ধক করে উঠল। মানুষটাকে কি কষ্ট দিয়ে ফেললো? সে কি ভেবেছে তাকে অগ্রাহ্য করা হলো? মেহেরুন্নেসার গলা পর্যন্ত কথা এসে আটকে গেল। ইচ্ছে করছিল তাকে ডেকে বলতে, শুনুন, আমি রেগে নেই, আমি রাগ করিনি, আমি শুধু কষ্ট পেয়েছি। কিন্তু ঠোঁট নড়ল না, শুধু অসহায়ের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। বায়েজিদও আর কিছু বলল না, আর চোখের কোণে এক ফোঁটা ক্লান্ত বিষণ্ণতা নেমে এলো। তারপর খুব ধীরে চোখ নামিয়ে নিল। দরজা খুলে বাইরে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো কক্ষ জুড়ে কেঁপে উঠল। মেহেরুন্নেসা শুয়ে থাকতে পারল না, তড়িঘড়ি করে উঠে বসলো সে। এলোমেলো চুল বিছানা জুড়ে ছড়িয়ে আছে। বুকের কাছে চাদরটা শক্ত করে চেপে ধরে দরজার দিকে তাকিয়ে রইল। চোখ দুটো জ্বালা করছে, মনে হচ্ছে সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। বায়েজিদ যখন তার দিকে তাকিয়েছিল, সেই চোখের দৃষ্টি এখনো বুকের ভিতর বিঁধে আছে। মনে মনে পণ করলো শাহজাদা আসলে তার থেকে ক্ষমা চেয়ে নিবে, ক্ষমা করতে না চাইলে প্রয়োজনে পায়ে ধরবে। চোখ জোড়া ভরে আসে পানিতে। দীর্ঘ করিডোর পেরিয়ে বায়েজিদ এসে থামল জমিদার বাকের সার কক্ষের সামনে। দরজার বাইরে দুজন প্রহরী দাঁড়িয়ে। ভেতর থেকে মৃদু কণ্ঠস্বর, ভারী আসবাবে শব্দ ভেসে আসছে। বায়েজিদ নিজের মুখের ভাবটা শক্ত করলো। কয়েক মুহূর্ত আগের কষ্ট, অভিমান সব কিছুই যেন বুকের গভীরে ঠেলে রেখে দিল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে নিচু গলায় বলল, ভেতরে সব বাজান। ভেতর থেকে গম্ভীর স্বর এলো। আসো। বায়েজিদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বড় কক্ষ, দেয়ালে পুরনো তলোয়ার বংশের প্রতিকৃতি, ভারী মখমলের পর্দা, মাঝখানে বিশাল কাঠের টেবিলের পাশে বসে আছেন বাকের শাহ। তার চোখের দৃষ্টি সবসময়ের মতোই কঠিন হিসেবে। বায়েজিদ এগিয়ে গিয়ে মাথা নত করলো। আসসালামু আলাইকুম আব্বাজান। বাকের শাহ তার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসো। বায়েজিদ বসলো না, সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বাকের শাহ ঠোঁট সামান্য শক্ত করলেন, তারপর টেবিলের উপর রাখা একটা হিসাবের খাতা বন্ধ করে বললেন, আজকাল তোমার কি হয়েছে বাইজি? বায়েজিদ ভ্রু কুচকালো। মানে? মানে এই যে তোমার মর্যাদা আগের মতো নেই। জমিদার খাজানার হিসাব 3 দিন ধরে পড়ে আছে। দক্ষিণের জমির মামলা তুমি এখনো দেখোনি। আজকাল প্রজাদের সাথে বৈঠকেও তোমাকে এমন অন্যমনস্ক লাগছিল। কক্ষটা নিঃশব্দ হয়ে গেল। বায়েজিদ চুপ করে রইল। বাকের শাহ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার ভারী পায়ের শব্দে কক্ষের মেঝে যেন কেঁপে উঠল। তুমি আমার ছেলে, তোমার চোখ দেখে আমি বুঝি তোমার ভেতরে কি চলছে। তিনি এসে বায়েজিদের সামনে দাঁড়ালেন। একটা মেয়ের জন্য নিজের মাথা হারিয়ে ফেলেছো না তো? বায়েজিদের চোয়াল শক্ত হয়ে এলো। না আব্বাজান। তুমি যা চেয়েছিলে আমি বিনা প্রশ্নে তা তোমাকে দিয়েছি। তাই বলে কি একদিক দিয়ে পরে থাকলে তোমার চলবে বাজি? বাকের শাহর কণ্ঠে এবার বিরক্তি। তুমি যেদিন থেকে মেহেরুন্নেসাকে মহলে এনেছো সেদিন থেকেই বদলে গেছো। আগে তোমার মাথায় শুধু কাজ ছিল, এখন তোমার চোখে শুধু অন্যমনস্কতা দেখছি। বায়েজিদ মুখ নামিয়ে নিল না, বরং ধীরে নিয়ন্ত্রিত গলায় বলল, বিয়েটা আমার দায়িত্বে কোনো ত্রুটি হয়ে দাঁড়াবে না, কথা দিচ্ছি আব্বাজান। হওয়া উচিত, বাকের শাহ আবার নিজের জায়গায় গিয়ে বসলেন। কারণ তুমি শুধু আমার ছেলে নও, তুমি এই জমিদারের ভবিষ্যৎ। তারপর কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বললেন, কারাগারে গিয়ে মিমরানের সাথে দেখা করো, প্রয়োজন পড়লে মৃত্যুদণ্ড দাও। ওর চাপ আর নেওয়া যাচ্ছে না। বায়েজিদ শান্তভাবে বলল। কিন্তু আব্বা ও যাদের হত্যা করেছে প্রত্যেকে অপরাধী ছিল কোনো না কোনোভাবে। বাকের শাহের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠেছে।
তোমার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে শেখো। কোনো অপরাধীর শাস্তি দেওয়াকে। বাইজিদ ঘাড় নেড়ে সম্মতি জানালো। বাকের সাফের বলল, আর হ্যাঁ, নিজেকে শক্ত রাখবে, যেমনটা আগে ছিলে। জমিদার মঞ্চদে বসতে হলে দুর্বলতার জায়গা রাখা যায় না। এক মুহূর্তের জন্য মেহরুন্নেসার মুখটা ভেসে উঠল বাইজিদের মনে। তারপর সে আবার নিজের মুখে সব অনুভূতি মুছে ফেলল। জি আব্বাজান। মাথা নত করে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। গন্তব্য প্রাসাদের পিছনের কারাগার। সামনে অন্ধকার করিডোর, তার শেষে স্যাঁতস্যাঁতে কারাগার, আর সেখানে আছে বন্দি মিরান। কারাগারের দিকে নামা সিঁড়িগুলো সবসময় অদ্ভুত ঠান্ডা। পাথরের স্যাঁতস্যাঁতে দেয়াল, নিচে নামার সাথে সাথে ভারী হয়ে ওঠা বাতাস, দূরে কোথাও থেকে ভেসে আসা পানির টুপটাপ শব্দ, সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। বায়েজিদ ধীর পায়ে নামছিল। তার পেছনে দুজন রক্ষী, সামনে হাতে মশাল নিয়ে আরেকজন পথ দেখাচ্ছে। মশালের কাপা আলোয় সরু বাঁকানো করিডোরটা কখনো উজ্জ্বল হয়ে উঠছে, আবার কখনো অন্ধকারে ডুবে যাচ্ছে। ভেজা পাথরের দেয়ালে ছায়াগুলো লম্বা হয়ে কাঁপছে। বাইরেদের মুখ শক্ত, চোখে কোনো অনুভূতি নেই, কিন্তু তার বুকের ভেতরটা এখন ভারী হয়ে আছে। কক্ষ থেকে বের হওয়ার আগে মেহরুন্নেসার সেই দৃষ্টি, সেই না বলা কথা এখনো তার মনে রয়ে গেছে। ওই শেষ কক্ষটা শাহজাদা। এক রক্ষী নিচু গলায় বলল। করিডোরের একেবারে শেষে লোহার মোটা শিকলা একটা কক্ষ। দরজার সামনে দুজন পাহারাদার দাঁড়িয়ে। তাদের একজন তাড়াতাড়ি এগিয়ে এসে মাথা নত করলো, তারপর বলল, আজ আবার পালানোর চেষ্টা করেছিল শাহজাদা। পশ্চিম দিকের ছোট ফটক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, পরে ধরে আনা হয়েছে। বাইজিদ কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল দরজার দিকে। রক্ষী দরজা খুলতে ভেতরে ঠান্ডা ভারী বাতাস এক ঝটকায় বাইরে বেরিয়ে এলো। কক্ষটা ছোট, দেয়ালের কোনো একটা মশাল জ্বলছে। তার ম্লান আলোয় মেঝের উপর বসে আছে মিরান। ভালো নাম উম্মে মিরান। দুই হাত ভারী শিকলে বাঁধা, শিকলের অন্য প্রান্ত দেয়ালের লোহার রিংয়ে আটকানো। তার গায়ের পোশাক ধুলো আর কাদায় মলিন, লম্বা চুল এলোমেলো হয়ে কাঁধের উপর পড়ে আছে। তবু তাকে দেখে ভাঙা মনে হয় না। মাথা নিচু করে বসে থাকলেও তার ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে, এমন এক জেদ যে এতদিনের বন্দিত্ব শেষ করতে পারেনি। রক্ষীদের পায়ের শব্দে ধীরে ধীরে মুখ তুলল সে। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু ভয়হীন। বাজিদকে দেখেই ঠোঁটের কোণে খুব সামান্য বিদ্রুপের মতো একটা হাসি ফুটল। সালাম শাহজাদা, গরিবের ঘরে স্বাগতম। রক্ষীরা তৎক্ষণাৎ গর্জে উঠল। বিয়াদব। বাজিদ হাত তুলে তাদের থামিয়ে দিল। তারপর খুব ধীরে কক্ষের মাঝখানে রাখা কাঠের চেয়ারটা এগিয়ে বসলো। দুই কনুই হাটের উপর রেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মিরানের দিকে। মিরানও তাকিয়ে আছে। দুজনার চোখের মধ্যে অদ্ভুত এক নীরব লড়াই। বাজিদ নিচু ধীর স্বরে বলল, পালাতে চেয়েছিল কেন? হাঁপিয়ে উঠেছ? কষ্ট হচ্ছে? অপরাধ করার সময় এগুলো মনে ছিল না? মিরান হেসে ফেলল, হাসিটা ক্লান্ত তিক্ত। ছ্যাঃ শাহজাদা, আপনার মতো বুদ্ধিমান বিচক্ষণ লোকের থেকে এমন কথা আশা করিনি। আমি মোটেও পালাতে চাইনি। পালানোর হলে প্রত্যেকবার ফিরে আসতাম নাকি? বাজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে মিরানের আচরণ। তুমি জানো আমি কেন এসেছি? জানি। মিরান মাথা হেলিয়ে দেয়ালে ঠেস দিল। বাজিদ সোজা হয়ে বলল, তাহলে বলো। মিরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আরেকটা খুন করতে গিয়েছিলাম আমি, কাজ শেষে ফিরে এসেছি আবার। বাজিদ ভ্রু কুচকালো। বেরিয়েছিলে কি করে, আর ফিরবে বা কি করে? মিরান তার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। আপনি কি নিজের প্রাসাদে থাকা সবাইকে সত্যিই চেনেন? কথাটা শুনে কক্ষের ভেতর যেন হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। রক্ষীরা একে অপরের দিকে তাকালো। বাইজিদের মুখের পেশি শক্ত হয়ে উঠল। মিরান খুব ধীরে শিকলে বাঁধা হাত দুটো সামান্য নড়ালো। ঝনঝন শব্দ হলো। তারপরই ঝনঝন শব্দে খাপ থেকে তলোয়ার বের করলো বায়েজিদ। রক্ষীরা চমকে উঠল। বায়েজিদ এক ঝটকায় সামনে এগিয়ে গিয়ে তলোয়ারের ঠান্ডা তীক্ষ্ণ ডগাটা মিরানের গলার ঠিক নিচে চেপে ধরল। মিরান নড়ল না, উল্টো অট্টহাসিতে ফেটে পড়ল। কিভাবে? বায়েজিদের কণ্ঠ নিচু কিন্তু ভয়ানক ঠান্ডা। কিভাবে তুমি কারাগার থেকে বের হয়েছিলে? তলোয়ারের ডগা গলার চামড়ে আরো একটু চেপে বসলো। গত রাতে তুমি বাইরে গেছিলে, তুমি খুন করেছো, তারপর আবার এই কারাগারে ফিরে এসেছো। তার মানে রক্ষীদের কেউ সাহায্য করেছে এ কাজে। বায়েজিদের চোখ রক্তিম হয়ে উঠেছে। মিরান আবারও হেসে উঠল। সে হাসি বাড়তে বাড়তে কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল। উন্মাদের মতো অস্বাভাবিক। শিকলে বাঁধা অবস্থাতেও যেন সে ভয় পাচ্ছে না, বরং এই সব কিছুই তাকে আনন্দ দিচ্ছে। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। চুপ। তার গর্জনে কক্ষের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল, কিন্তু মিরান থামল না, হাসতেই থাকলো। বায়েজিদ হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রক্ষীদের দিকে তাকালো।
কে ওকে সাহায্য করেছো? তার কণ্ঠে এমন ভয়ঙ্কর হুঙ্কার ছিল যে দরজার বাইরে থাকা প্রহরীরা সোজা হয়ে গেল। বলো। কেউ উত্তর দিল না। দুজন রক্ষী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরেকজন কাপা গলায় বলল, আমরা কিছু জানি না শাহজাদা। মিথ্যে। বায়েজিদ তালোয়ারটা ঝটকা মেরে দেয়ালে আঘাত করলো। ধাতব শব্দে পুরো কক্ষটা কেঁপে উঠল। এখান থেকে কেউ বের হতে পারবে না, কেউ না। তাহলে ও কিভাবে গেল, কিভাবে ফিরে এলো? কক্ষ জুড়ে পিনপতন নীরবতা, শুধু মশালের আগুন কাঁপছে আর মিরানের শিকলের শব্দ। বায়েজিদ আবারও তার দিকে ফিরল, চোখ দুটো এবার ভয়ানক ঠান্ডা। এতজনকে কেন খুন করেছো? মিরান মাথা কাত করলো। তার এলোমেলো চুল মুখের উপর নেমে এলো, ঠোঁটের কোণে আবারও সেই হাসি। কারণ সে খুব ধীরে কথাটা বলল, তারপর আবারও হেসে উঠল। আপনি বুঝবেন না শাহজাদা। আমি বুঝতে চাইও না, আমি জানতে চাই। মিরান এবার চুপ করে তার দিকে তাকিয়ে রইল, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল ভয়ঙ্কর। তারপর কোনো উত্তর না দিয়ে আবারও হাসলো, একটা দীর্ঘ ঠান্ডা শীত দ্বারা বেয়ে ওঠা হাসি। বায়েজিদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে তালোয়ারটা সরিয়ে নিল। কিন্তু তার মুখে রাগ এতটুকু কমলো না। সে দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল, না ফিরে পেছনে ফিরে দাঁড়িয়েই বলল, আজকে থেকে ওকে কোনো খাবার দেওয়া হবে না। রক্ষীরা হতভম্ব হয়ে তাকালো। বায়েজিদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মিরানের দিকে। যতক্ষণ না মুখ খুলছে, খাবার একটা কোনো যেন না পায়। মিরান এবারও হাসলো, কিন্তু তার চোখে প্রথমবারের মতো খুব ক্ষীণ, খুব সামান্য একটা পরিবর্তন দেখা গেল। আর বায়েজিদ সেটা দেখলো। হাঁটা দিল মহলের উদ্দেশ্যে, মাথায় চিন্তার পাহাড়। আবারও শূন্য হাতে ফিরছে সে। এবার হয়তো আব্বা আরও রেগে যাবে, ভাববে সঠিক কৌশল প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবার আর সে জমিদার ঘরে গেল না। রক্ষী দিয়ে খবর পাঠালো মিরান মুখ খুলেনি, নিজে চলে গেল নিজ কক্ষে। কিন্তু গিয়ে দেখলো মেহেরুন্নেসা ঘরে নেই। বালুঘড়িতে রাত্রি দ্বীপ্রহর চলে। এত রাতে কোথায় গেল মেহেরুন্নেসা? বায়েজিদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ব্যস্ত পায়ে ছুটল রত্নপ্রভার ঘরের দিকে। মেহেরুন্নেসা ওর কাছে যেতে পারে, নাকি আবার মহলের বাইরে বেরিয়ে গেল? তাহলে তো সর্বনাশ। মনে মনে শর্ত প্রার্থনা, গিয়ে যেন পেয়ে যায় তার মেহেরকে। সিঁড়ি নামার সময় মুখোমুখি হয় মেহেরুন্নেসা। সে উপর দিকে উঠে আসছিল, পিছনে দুজন দাসী, দুজনের হাতে বড় থালায় খাবার সাজানো, ছোট ছোট পিতলের বাটিতে। বায়েজিদ এক মুহূর্তের জন্য স্থির না থেকে ছুটে গিয়ে মেহেরুন্নেসাকে জাপটে ধরল নিজের বুকে। সুঠাম বাহুর শক্তপোক্ত বাঁধনে আঁকড়ে ধরল মেহেরুন্নেসাকে। এতে মেহেরের হাতে থাকা শরবতের গ্লাসটা ঝনঝন করে গড়িয়ে পড়ল সিঁড়ি দিয়ে। দাসীরা লজ্জায় মাথা নত করে ফেলল। বায়েজিদের সেদিকে খেয়ালই নেই। মেহেরুন্নেসা হতবাক স্বামীর কাণ্ড দেখে আলতো করে তার চওড়া পিঠে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? বায়েজিদের বাঁধন এক চুলো আলগা হচ্ছে না। অস্থির কণ্ঠে বলল, কোথায় গেছিলে তুমি আমাকে না বলে? এই রাতের বেলা কেন বের হয়েছো কক্ষ থেকে? কিছু প্রয়োজন হলে আমায় বলতে। কত ভয় পেয়েছিলাম তোমায় না দেখে, জানো তুমি? মেহেরুন্নেসার কপাল কুঁচকে আসে, ফিসফিস করে বলে, শাহজাদার দাসীরা দেখছে তো, ছাড়ুন, আমরা ঘরে গিয়ে কথা বলি। দাসীরা শাহজাদার এমন কাণ্ডে লজ্জায় আবারও বৈঠকের দিকে ফিরে গেল উপায় না পেয়ে। ওভাবে তাদের সামনে দাঁড়িয়ে থাকা যায় নাকি? বায়েজিদ তবু ছাড়ছে না। আগে বলো, তুমি আমার উপর কেন বিমুখ হয়েছো? আমার উপর মনক্ষুণ্ণ হয়ে কক্ষ থেকে চলে এসেছো, তাই না? আমি আপনার খাবার প্রস্তুত করতে এসেছিলাম তো। আমি আপনার উপর রেগে নেই, বিশ্বাস করুন। ছাড়ুন এবার, চলুন না কক্ষে। আপনার না ক্ষুধা পেয়েছে? এদের জ্বালায় কি ঘুমানো যাবে না? কি হচ্ছেটা কি মহলে? ডাকাত পড়েছে নাকি? বাসনপত্র কে ছুটছে? নিজেদের ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এলো মারজান, সাথে সিমরানও। কিন্তু বায়েজিদ আর মেহেরুন্নেসাকে এই অবস্থায় দেখে দুজন যেন আকাশ থেকে পড়ল। সিঁড়ির মাঝখানে মেহেরুন্নেসাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে বায়েজিদ। এমনকি মারজানের গলা পেয়েও তাদের নড়চড় নেই। সিমরান রাগে হিংসায় নিজের ওড়নার অপর প্রান্ত মুঠো করে ধরল। যেই শাহজাদার আশেপাশেও ঘেঁষা যেত না, সে মায়ের সামনে অমর নির্লজ্জের মতো মেহেরুন্নেসাকে জড়িয়ে ধরে আছে। মারজান হাঁ করে দেখছে বায়েজিদের কাণ্ড। এমন রূপ তার অদেখা। সিমরান মারজানকে উস্কে দিতে কাঁধে হাত দিয়ে কানে কানে বলল, আম্মাজান দেখেছেন মেয়েটা কেমন নির্লজ্জ? মহলের ভিতর কেউ এমন আচরণ করে? পারিবারিক শিক্ষা একদমই নেই। শাশুড়ির গলা পেয়েও ছাড়ছে না, দেখছেন? মারজান দাঁতে দাঁত পিষে বলল, তোর চোখের কি নেবা হয়েছে? কে ধরে আছে চোখে দেখছিস না? ধরে তো আছে বায়েজিদ। মেয়েটাকে বলে কি লাভ? মারজান আরো একবার গলা খাকারি দিল। হুম। তারপর সিমরানকে বলল, যার বউ তার সাথেই আছে, তারই মহল তারই বউ।
করুক যা খুশি, আমাদের কি, চল। সিমরানের মনে তখন ঢেউ উঠে গেছে যেন। মারজান এক প্রকার টেনে নিয়ে গেল তাকে সেখান থেকে। মেহেরুন্নেসার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। বায়েজিদের বাঁধন একটু আলগা হতেই মেহেরুন্নেসা কোনো রকম ঠেলে ঠুলে সরালো তাকে নিজের থেকে। বায়েজিদ চোখ জোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে। মেহেরুন্নেসা ঘাবড়ে যায়। বায়েজিদ হাত ধরে টেনে বলল, ঘরে চলো। কেমন অদ্ভুত শোনালো তার কণ্ঠ। মেহেরুন্নেসা শুকনো ঢোক গিলে পিছন পিছন যেতে লাগলো। বায়েজিদের হাঁটার সাথে তাল মেলাতে না পেরে কয়েকবার হুচুটো খেলো। একেবারে ঘরে এসেই বায়েজিদ থামলো। মেহেরুন্নেসাকে টেনে ভেতরে এনে দরজার ভারী খিলটা তুলে দিল। পেছন দিকে ফিরতে মেহেরুন্নেসা চমকে যায়। অস্বাভাবিকভাবে ওঠানামা করছে বায়েজিদের বুক। নিঃশ্বাস ফেলছে দ্রুত। মেহেরুন্নেসা কিছুটা এগিয়ে এসে বলল, আপনার শরীর খারাপ লাগছে? বায়েজিদের হাতটা খপ করে ধরে নিজের বুকের উপর চেপে রাখলো। হৃদস্পন্দনের গতি বাড়তি। হাসকি স্বরে বলল, এইখানটায় ভীষণ অস্থির নূর, তোমাকে বড্ড চাইছে। মেহেরুন্নেসা জবাব দিল না। বায়েজিদ বলল, তুমি কি আমায় মেনে নিতে পারো নি? মেহেরুন্নেসা জড়সড় হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।